সীমান্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক। কি অবস্থা? ফার্স্ট ক্লাস। ঈদের থার্ড ডে তে দেখা হয়ে গেল দোস্ত তোর সাথে। ঈদ কেমন কাটলো? অনেকদিন পর দেখা হলো তোর সাথে। আলহামদুলিল্লাহ বন্ধু, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। তোকে আমি খুব পছন্দ করি, তার প্রধানতম কারণ হচ্ছে তুই অতিরিক্ত মা ভক্ত ছেলে, যেটা আমিও। হ্যাঁ, এই জন্য তোরে আমি খুব পছন্দ করি। আমার তো দুর্ভাগ্য, আমার মা চলে গেছে, 7 বছর হয়ে গেছে। এই জন্য ঈদ এখন আর ঈদ মনে হয় না, বুঝছো বন্ধু। 7টা বছর ধরে রোজা, ঈদ। আমি আন্টির আত্মা যাতে শান্তি পান আল্লাহর কাছে প্রার্থনা করি, আন্টিকে যেন আল্লাহ বেহেশত দেন। আর আমি জাস্ট 2-1 দিন আগে ফেসবুক পোস্ট দেখেছি, তুই মাকে নিয়ে স্মৃতিচারণ করেছিস মায়ের কথা মনে করে। সো আমি না, মানে এটা সত্য, এটা আরোপিত না, যে তুই যে পোস্টটা দিছিস না, আমি পোস্টটা পড়ছি এবং আমি খুব ইমোশনাল হয়ে গেছি। কারণ আমি ওই জায়গায় নিজেকে ভাবছি যে যদি আমার মা না থাকে, বিশ্বাস কর দোস্ত, আমার কাছে ঈদই মনে হবে না, আমার মাই আমার কাছে ঈদ। সো আমি না সবসময় আমার জীবনযাপনকে নিয়ন্ত্রণ করি তোর কথা চিন্তা কইরা। কারণ আমি দেখতেছি যে ছেলেটা মা ভক্ত ছিল, যেটা আমি ফেসবুকে দেখে আসছি, তুই আমার অলমোস্ট ছোটবেলার বন্ধু, আমরা অনেক আর্লি এজ ইন্ডাস্ট্রিতে আসছি, তো দেখতাম যে মাকে নিয়ে তোর কি পরিমাণ এক্সাইটমেন্ট ছিল। শুটিং থেকে ফিরতেছিস, বাসায় এসে দেখলি যে মা টেবিল ভরায় ফেলছে, তুই আসছিস না বলে খাচ্ছে না। সেই পোস্টার কথা আমার প্রায় মনে পড়ে যে আমার মা নিজ হাতে কত কিছু রান্না করছো। আরেকটা জিনিস তোরে বলি, আমি ঈদের দিন তো দেখা গেছে ম্যাক্সিমাম টাইম এদিকে ওদিকে ঘুরে হতো। এই যে ঈদের পরের দিনটা আমি কিন্তু কোনো কাজ রাখতাম না। ঈদের পরের দিন আমি আম্মাকে নিয়ে বেরোতাম, মারে নিয়ে ঘোরাঘুরি করতাম। এখন তো শুধু স্মৃতি। বললাম না দোস্ত, যে আমি তোরে দেখে আমি শিখি। কারণ কখনো যদি মনে হয় যে কোনো কারণে আমি আম্মুর প্রতি বিরক্ত, আমি তখন নিজেকে মানে সংবরণ করি যে বিরক্ত হওয়া যাবে না, কারণ মা না থাকলে কি হয় সীমান্তকে দেখে আমি বুঝি। একটা সময় কি হতো জানো, প্রচুর ফোন আসতো। হ্যাঁ, 1 ঘন্টা পর পর, বাবু খাইছো, বাবু কি করতেছিস, কই তুই, কখন আসবি, 11টা বাজে 12টা বাজে। তো তখন মাঝে মধ্যে বলতাম, মা এত ফোন দেওয়া লাগে, আসতেছি, এই যে কাজ করতেছি, মা একটা মিটিং এ আছি। বিশ্বাস করবো বন্ধু, এখন এত মিস করি যেটা আসলে বলার মতো না। যে আমি জানি মা একটা ফোন দেয় না, মায়ের কোনো ফোন। আমার মা আমাকে 1 ঘন্টা পর পর ফোন দেয়। মনে কর বাসায় আসতে যদি 11টা থেকে 11:30 বাজে যায়, বাবা কই, বাবা কই, বাবা কই। তো একটুকু বিরক্ত লাগে না? বললাম না, আমি বিরক্ত লাগার মোমেন্টে তোর চাই আমার সামনে বাসা। এবং এটা আমি ভিডিও করছি বলে বলতেছি না, আমি এটা একেবারে নিজের মাইন্ড সেট আপ করছি যে সীমন্তর যে হাহাকার মাকে নিয়ে। হ্যাঁ, আমার তো মা আছে। এই ল্যাকিংস বন্ধু, আসলে যার মা নাই সে শুধু বুঝে। এটা আসলে বলে বোঝানোর মতো না। পৃথিবীতে যত জীবন বেঁচে থাকবো, এই শূন্যতা কখনো পূরণ হবে না। একদম সবই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে, কিন্তু একটা ল্যাকিংস, এই ল্যাকিংস কখনোই মানে এইটা ফিল আপ হবে না। আর সব থাকা, মনে কর তোর কাছে 1000 কোটি টাকা আছে, কিন্তু সেটা কি মা নাই, মায়ের সাথে তোর টাকাটা কোনো কম্পেয়ার নাই। পৃথিবীর সবকিছু এক সাইডে দিয়ে যদি বলে যে তোমার মাকে ফিরিয়ে দেবো, আমি বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সমস্ত মাই ভালো থাকুক, আর এটাই দোয়া করি। এবার অন্য প্রসঙ্গে আসি দোস্ত, যে তুই সিনেমাতে খুব ব্যস্ত হয়ে গেছিস, তাই দেখছিলাম 10 বছর ধরে প্রচুর সিনেমা করছিস, প্রায় 100-র কাছাকাছি হবে না। আমার 62টা সিনেমা, এর মধ্যে মানে অর্ধ শতাধিক ছবি হবে। তো সাডেনলি দেখছি তোর সিনেমায় একটু কাজ কমিয়ে দিয়ে তুই নাটকে কামব্যাক করছিস। যে শুরুটা তুই নাটক দিয়ে করছিলি, আমিও আমার শুরুটা নাটক দিয়ে করছিলাম। নাটক তো আমাদের শিকড়, ভোলা যায় না। কিন্তু তুই মাঝখানে বন্ধ রাখছিলি, হঠাৎ করে নাটকে ফিরলি, এটা কেন? এখন যে সিচুয়েশন যেটা হয়েছে, আমরা তো আসলে অভিনয় করা ছাড়া অন্য কিছু শিখিনি। আমরা কেউই না। তো একটা জিনিসই শিখছি জীবনে। হ্যাঁ, একটা জিনিসই শিখছি, সেটা হচ্ছে অভিনয় করা। তো এখন যেটা হচ্ছে সিনেমার যে অবস্থা, তুই তো জানিস যে সিনেমার একটু কাজ কমে গেছে বা একটু কাজ কম। তো এখন আমরা তো অভিনয় ছাড়া কিছু শিখিনি। আর যেটা হচ্ছে, আমি তো নাটকেরই ছেলে, সিনেমায় গিয়েছি। নাটক সিনেমা 2 জায়গাতে, ওয়েব সিরিজ সব জায়গাতে আল্লাহর মতে আমার কাজ করা হতো। তো এখন যেটা হয়েছে, নাটকে আসার পরে যেটা হয়েছে, আমার একক কিছু সিঙ্গেল করার পরে আসলে দর্শক এমন ভাবে রিসিভ করে, আলহামদুলিল্লাহ। আসলে আমার মায়ের দোয়া আছে তো বন্ধু, যেই জায়গায় যায়, যেই তালাই লাগুক না কেন, চাবি একটাই আছে, আলহামদুলিল্লাহ খুলে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমি যেহেতু তোর ফেসবুক ফ্রেন্ড, আমি আমাদের প্রতিদিন যোগাযোগ না হলেও ফেসবুকের মাধ্যমে সবার আপডেট। হ্যাঁ, আমি ফেসবুকে দেখলাম তুই মা নিয়ে একটা নাটক করছিস। তো আসলে অনেকগুলো করছিস, মানি আমার বেশ কয়েকটা নাটক করা, মানি অনেকগুলো। তখন যখন তুই নাটকের মায়েদের সাথে ইমোশনাল সিনগুলো করিস, তখন কি নিজের মায়ের কথা মনে পড়ে ওই সময়টাতে?
আসলে সত্যি কথা বলতে কি বন্ধু, আমার প্রতি সেকেন্ডে আমার মায়ের কথা মনে পড়ে। আর ইমোশনাল সিনগুলি যখন করি, পাবলিক বলে যে এতটা আন্তরিক টাচি হয় কিভাবে, টাচি হয় কিভাবে, আসলে ওই ল্যাকিংসটা আমার আছে, তো এই জন্য মনে হয় অভিনয়টা মাঝে মাঝে বাস্তব মনে হয় আর কি সবার কাছে। আচ্ছা, অনেক ছবি করা হয়েছে, 62টা ছবি। তো কোন ছবিটার জন্য মানুষ বেশি রেকগনাইজ করে বা মানুষরা বলে যে ওই ছবিতে আপনার ওই ক্যারেক্টারটা ছিল? সত্যি কথা বলতে কি বন্ধু, একটা ছবির কথা তো কেউ বলে না। আমার অনেক ভালো ভালো ছবি আছে, সব ছবির কথাই মানে মোটামুটি অনেক ছবির কথাই বলে। যেমন আমি যখন আমার ভুল না হয়ে থাকলে আমি যখন কলকাতা মানে বাংলাদেশের ছবি করেছি, কলকাতার 9টা ছবি আছে আমার। তো কলকাতার প্রথম জিদ্দার সাথে যে ছবিটা করি, বাদশা দা ডন, তো ওনারও প্রথম বাংলাদেশে আর আমারও প্রথম কলকাতার ছবি। আচ্ছা আচ্ছা। তো যেটা হয়েছে, এছাড়া বাংলাদেশে আমার অজস্র ভালো ভালো ছবি আছে, সাকিব ভাইয়ের সাথে আছে, সাইমন ভাইয়ের সাথে আছে, আরো অনেক আর্টিস্টের সাথে আছে। আর এমন কি কখনো মনে হয়েছে যে এই ছবিটা করা আমার উচিত হয় না, করে ফেলছি? হ্যাঁ, এমন হয়েছে। কেন হয়েছে, যে গেছে নাটকের যে বিষয়টা হয়, ধর আগে স্ক্রিপ্টটা পাঠায় দেয়, যে স্ক্রিপ্টটা পড়েন বা ফিল্মে তো আমাদের এই বিষয়টা ছিল না, যে দেখে স্ক্রিপ্ট পাঠাইতো না, বলতো যে ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার আছে বা ডেট নিয়ে নিত। তো আমার করার সময় মনে হয়েছে যে আসলে এই গল্পটা আমার জন্য না, বা এই সিনেমাটা আসলে না করলেই মনে হয় ভালো হইতো। যাদের অনেক সময় হয় কি, অনেক দর্শক আছে যারা তোর অনেক ভালোবাসবে, ফট করে বলে ফেলে যে ভাই এই ছবিটা আপনার জন্য দেখলাম, গিয়ে দেখলাম আপনার ক্যারেক্টারটা আসলে ভালো লাগে না। তখন আসলে বলার কোনো ভাষা থাকে না, এই হচ্ছে বিষয় আর কি। তো এরকম হয়েছে, অনেক হয়েছে আমার সাথে। আর যেটা হয়েছে যে ইভেন অনেকে, যখন আমি নাটক থেকে সিনেমাতে মুভ করি, আমি তো অনেক নাটক করা হয়েছে আলহামদুলিল্লাহ, তো তখন অনেকে বলছে যে আপনি নাটকই তো ভালো ছিলেন, সিনেমায় কেন সেই ক্যারেক্টার গুলি করতেছেন? হয় না, অনেক সময় দেখা গেছে অনেক সিনেমা করা হয়েছে যে সিনেমাগুলো আসলে ক্যারেক্টারটা ওরকম ছিল না, বা হয় না শুরু থেকে তো আর তোমার আইনা কেউ নায়ক বানাই দেবে না, বা শুরু থেকে তো তুমি আসলে বড় ক্যারেক্টার দেয় না, যেটা হয় আর কি। আচ্ছা সীমন্ত, মানে যেহেতু আমিও অভিনয় করি, আমি তো নিজের সাথে রিলেট করতে চাই যে এমন কি কখনো হয় যে কোনো ডিরেক্টর বা প্রডিউসার বা কাস্টিং ডিরেক্টর তোকে কোনো সিনেমার জন্য কোনো ক্যারেক্টারে লক করলো, তুই ওই ক্যারেক্টার নিয়ে স্টাডি করলি বা মানসিক প্রস্তুতি নিলি, ব্যাগটা গুছাইলি, তারপর আগের দিন আর ফোন আসতেছে না, ফোন ধরছে না, ওই ক্যারেক্টারে অন্য কাউকে নিয়ে নিছে এবং তোকে জানাই নাই, ওই এরকম কিছু ফেস কোর্সেস করলে আসলে ওই সময়টা তো তোর কেমন লাগে? আমার তো খুব হাহাকার লাগে, খুব কষ্ট লাগে। আমার বলি একবার না, আমার এরকম অনেকবার হয়েছে। আমারও হয়েছে। মজার কাহিনী বলি, যেটা হচ্ছে আমি যখন নাটক শুরু করি, তখন সিনেমা করি না, ফার্স্ট স্টার্টিং এর সময় আমার এরকম অনেকবার হয়েছে। আমি একটা সেটে গেছি, সেটে সারাদিন শুটিং চলতেছে, আমার ডিরেক্টর বলছে তোমার ক্যারেক্টার আছে। তো আমি ওয়েট করতেছি কখন আমার ক্যারেক্টারটা আসবে, কখন আমি অ্যাক্টিং করব। তো তখন যে আসলে ক্ষুধাটা, মানে অ্যাক্টিং এর যে ক্ষুধা, যে কাজ করতে হবে। তো আমি 2 দিন বসে ছিলাম, 2 দিনে সিঙ্গেল নাটক করছে ওনারা, আমার বাসায় পাঠাই দিয়েছে, কোনো সিকোয়েন্স করা হয়নি। আর আমার সাথে এটা একবার না, বেশ কয়েকবার হয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে একজন ডিরেক্টর, শ্রদ্ধেয় এক বড় ভাই, উনি আমার ডেট নিছেন, ওনার সেট থেকে আমি চলে আসছিলাম। তো ইনশাআল্লাহ উনি আমার 2টা ডেট নিছেন, ঈদের পরে ওনার সাথে কাজ হবে, আশা করি কাজগুলো ভালো হবে ইনশাআল্লাহ। তো সোলো করি ইনশাআল্লাহ। অনেক স্ট্রাগল তুই করছিস, এবং এটা মুখে মুখে সবাই বলে নিজের স্ট্রাগলের কথা, কিন্তু তোর স্ট্রাগল তুই বলবি না, কারণ আমি নিজে দেখছি তুই কি পরিমাণ লেগেছিলি। মানে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া ছেলেটাও যে এত স্ট্রাগল করতে পারে, এটা আসলে বাইরের মানুষ বুঝবে না। হ্যাঁ, আমি দেখছি তোর স্ট্রাগলটা। আমি দেখছি। আমার বাবা আমাকে একটা কথা বলতো সবসময়, যে বাবা টাকার পিছনে কখনো দৌড়াবে না, কাজের পিছনে দৌড়াবে, টাকায় একদিন দেখবা তোমার পিছনে দৌড়াইতেছে। তো আসলে কাজটার জন্যই কাজের পিছনে অনেক দৌড়ানো হয়েছে, কাজের জন্য এখন মনে হয় এই সফলতাটা আল্লাহ দিছে, বা এখন আলহামদুলিল্লাহ এই যে সলো প্রোডাকশন করতেছি, নাটক ভালো যাচ্ছে, সবাই অনেক প্রশংসা করতেছে, এই আর কি। মনে হয়েছে যে এই 15 বছরের আমি তোরে একটা মানে উচ্ছ্বাসের কথা বলি, যেটা তোকে বলা হয় নাই বা তুই হয়তো জানিস না। সেটা হচ্ছে গত মাসে 14ই ফেব্রুয়ারিতে জাজ মাল্টিমিডিয়া সিনেমা ময়না মুক্তি পেয়েছে 17টা সিনেমা হলে। তো আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম স্টার সিনেপ্লেক্সে। তো আমার একটা সার্কেল ছিল, মানে আমি প্রায় 20 জনকে নিয়ে গেছি, আমার মাও ছিল, আর অনেক ডিরেক্টর ছিল, সাংবাদিক ছিল। আমি ইনভাইট করেছিলাম যে চলেন সিনেমাটা দেখি, ওই ছবিটার হিরো ছিলাম আমি। এক ধরনের এক্সাইটমেন্ট ছিল, আমি আমার কাছের মানুষদেরকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছি। তোর যে সিকোয়েন্সটা আসছিল, তোর অ্যাক্টিং বল বা ওই ক্যারেক্টারটা বল বা তোর ঠিক মতো ফুটে তোলাটা বল, অডিয়েন্স
এত হাসছে এত এনজয় করছে, শীষ বাজাইছে। আমার কাছে মনে হচ্ছে সীমান্ত যদি থাকতো আমার আসলে ও খুব খুশি হইতো। আমি তখন ওই যে বললাম না যে আমি তো আউটডোরে ছিলাম, আমার আসলে খুব কষ্ট লাগছে, যাদের ময়না নিয়ে আমারও খুব ভালো একটা এক্সপেকটেশন ছিল যে ভালো কিছু হবে, একটা ভালো ছবি হয়েছিল। তো সবকিছু মিলে আসলে তখন হলে যাওয়া হয়নি। বাট অনেকেই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই ময়না দেখছি, আপনার ক্যারেক্টারটা খুব মজা লাগছে, খুব মজা হয়েছে, ক্যারেক্টারটা খুব মজা হয়েছে। নায়িকা তোকে তোর কোলে উঠে বলে ভাইয়া, ওই যে আহ্লাদ করে ভাইয়াটা বলে, ওইটা তো মানুষ এত হাসছে। হ্যাঁ, রাজদীপ আবার এটা ভিডিও করে হ্যাঁ ওর ফেসবুকে দিয়েছে। রাজদীপও খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে। সবাই আমাদের পুরো টিম ময়না টিম ভালো করেছে, সবকিছু মিলিয়ে সবার ভালো অ্যাক্টিং, ভালো, খুব ভালো লাগলো। ঈদের থার্ড ডেতে তোর সাথে মানে কাকতালি ভাবে দেখা হয়ে গেল, মানে ঈদটা সেলিব্রেট করলাম বন্ধুর সাথে। ভালো থাকিস দোস্ত, অনেক বড় হ। ওকে বন্ধু, দোয়া করিস। ঈদ মোবারক। ঈদ মোবারক।